আশা করি সবাই ভালো আছেন। আমরা ধারাবাহিকভাবে আয়কর রিটার্নটা যেন আপনারা বিস্তারিত শিখতে পারেন, অনেকগুলো ভিডিও দিব আমরা মডিউল ওয়াইজ। আজকে আমরা আলোচনা করব অ্যাসেসমেন্ট অংশ নিয়ে। তো এই যে আমরা আয়কর রিটার্নের যে নির্দিষ্ট ওয়েবসাইট ই রিটার্ন পোর্টাল https সেমিকোলন তারপর হচ্ছে আপনার হেলানো //e-tax/nbr.gov.bd আবার স্ল্যাশ এই ওয়েবসাইট বা এই পোর্টালে গিয়ে আপনি আয়কর রিটার্ন যাতে সাবমিট করাবেন বা নিজেরটা করতে চাইলে টিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। টিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই মনে রাখতে হবে যে মোবাইল নাম্বারটি যেন যেই ব্যক্তির আয়কর রিটার্ন সাবমিট করা হবে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেনা, মানে হচ্ছে তার নিজের এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত হয়। এখানে হোম পেজে আমরা হোম দেখতে পাচ্ছি, সাবমিশন দেখতে পাচ্ছি, এই যে রেগুলার ই রিটার্ন দেখতে পাচ্ছি, ট্যাক্স রেকর্ড দেখতে পাচ্ছি। ট্যাক্স রেকর্ডের এখানে টিন সার্টিফিকেট আছে, চাইলে এখান থেকে টিন সার্টিফিকেট দেখা যায়, ডাউনলোড করা যায়। তারপর সার্টিফিকেট স্ট্যাটাস দেখা যায়, অ্যাকনোলেজমেন্ট রিসিট দেখা যায়, রিটার্ন দেখা যায়, কারো যদি চালান থাকে চালান দেখা যায়, হিস্ট্রি দেখা যায়। হিস্ট্রি হচ্ছে যে আগের বছর যদি কেউ আয়কর রিটার্ন সাবমিট করে থাকে অনলাইনে, এই যে ট্যাক্স সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট রিসিট, তারপর হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন, চালান, এগুলো দেখা যায়। অ্যাসেসমেন্ট ইয়ার, এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করা যায়। অফলাইন আর্কাইভ, এইভাবে ট্যাক্স সার্টিফিকেট দেখা যায় শুধু। অ্যাসেসমেন্ট ইয়ার এই যে এখান থেকে সিলেক্ট করা যায়। রেগুলার ই রিটার্ন যেটা থাকে, আমরা চলে যাব অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এখানে যে জিনিসগুলো আছে, রিটার্ন স্কিম সেলফ, এটা অটোমেটিক সিলেক্ট করা থাকে। তারপর অ্যাসেসমেন্ট ইয়ার যেটা, এটা হচ্ছে কর বছর বা কর বর্ষ। আর ইনকাম ইয়ার হচ্ছে 2024-25, এই যে কর বছর হচ্ছে 2025-26, এগুলো অটোমেটিক সিলেক্টেড থাকে। ইনকাম ইয়ারের যে ব্যাপারটা, এটা আমরা একটু ক্লিয়ার করি। এখানে 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত সিলেক্ট করা থাকবে, পুরা 12 মাসের। যদি কারো আংশিক থাকে তাহলে এখান থেকে ডেট চেঞ্জ করে নিতে পারবেন, এই যে এইভাবে। ওকে, চাইলে আমরা ডেট চেঞ্জ করতে পারি, কিন্তু অবশ্যই সেটা 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025-এর মধ্যে করতে হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বা রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট হলে দেশের ভিতরে যদি থাকে রেসিডেন্ট, নন রেসিডেন্ট হলে নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট সিলেক্ট করলে কান্ট্রি অফ রেসিডেন্স কোন দেশে থাকে ওটা সিলেক্ট করতে হবে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, কোনো ব্যক্তির যদি এমন কোনো ইনকাম থাকে যেটা 100% করমুক্ত, তাহলে ইয়েস, এটা এই বাটনে ক্লিক করতে হবে, না হলে নো থাকবে অটোমেটিক। এখানে হেডস অফ ইনকাম যেটা, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, যদি আয় বর্ষে বা অর্থ বছরে যদি কোনো ইনকাম ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে কি সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম অ্যাজ অ্যান এমপ্লয়ি, যদি আমরা কোনো অন্য কারো অধীনে চাকরি করে থাকি, সেটা ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, কোনো দোকানে হোক বা কোনো প্রতিষ্ঠানে হোক, সংস্থাতে হোক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মানে যেটা চাকরি, যেখানে আমরা বেতন পাই, এটা হলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা সিলেক্ট করতে হবে। তারপর ইনকাম ফ্রম রেন্ট, সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম রেন্ট, ভাড়া থেকে যদি কারো কোনো আয় থেকে থাকে তাহলে ইনকাম ফ্রম রেন্ট, যেমন কারো বাড়ি ভাড়া, কারো কোনো জায়গা আছে, সেই জায়গা থেকে সে জায়গাটা লিজ দেয় বা ভাড়া দেয়, সেখান থেকে ভাড়া, কোনো পুকুর যদি আপনি লিজ দেন, ভাড়া দেন, তারপর আপনার যদি কোনো দোকান থাকে নিজের জায়গায়, সেই দোকান যদি আপনি ভাড়া দেন, এটা হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। ইনকাম ফ্রম এগ্রিকালচার,
কৃষি রিলেটেড কোনো ইনকাম যদি থাকে কারো, যেমন ধান চাষ, গম চাষ, যে কোনো ধরনের শস্য চাষ, সেটা আপনার নিজের জমিতে হোক বা লিজ নেওয়া কোনো জমিতে হোক, এই এগ্রিকালচার রিলেটেড যত ধরনের উৎপাদন আছে, সেটা মাছ হতে পারে, মুরগির খামার হতে পারে, মাছের খামার হতে পারে, হাঁসের খামার হতে পারে, গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, মানে যেটা কৃষির সাথে সরাসরি জড়িত। আম বাগান হতে পারে, কাঁঠাল বাগানের ইনকাম হতে পারে, মানে যেটা কৃষি থেকে আপনার আয় হবে, এটাই ইনকাম ফ্রম এগ্রিকালচার। ইনকাম ফ্রম বিজনেস, বিজনেস থেকে ইনকাম, সিলেক্ট দিস said if you had income from any sole proprietorship business or any profession। এখানে এই যে এনি প্রফেশন লেখা আছে, যেমন আপনার ডাক্তাররা প্রাইভেট চেম্বার যখন করে, অন্য কারো অধীনে না, নিজের চেম্বার যদি হয়, তাহলে ওই ইনকামটা উনি বিজনেস থেকে দেখাবেন, সেখানে কোনো এমপ্লয়মেন্ট না। সেভাবে অ্যাডভোকেটরাও যদি অ্যাডভোকেট হোক বা আপনার যে এখানে যে বিজনেসম্যান, বিজনেস যেমন মুদি দোকান, কনফেকশনারি, তারপর ভ্যারাইটি স্টোর, ডিপার্টমেন্ট স্টোর, আপনার যে কোনো ধরনের ব্যবসা যেটা একক মালিকানায় পরিচালিত হয়, ওটাই ইনকাম ফ্রম বিজনেস থেকে, ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করতে হবে। ক্যাপিটাল গেইনস, ক্যাপিটাল গেইনসে কি হবে? সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস, যেমন প্রপার্টি সেল অর শেয়ার ট্রান্সফার। কারো যদি শেয়ার থাকে শেয়ার মার্কেটে, বা কোনো কোম্পানির শেয়ারও যদি থাকে, সেই শেয়ার যদি আপনি হস্তান্তর করেন, সেকেন্ডারি শেয়ার যদি হস্তান্তর করা হয়, তাহলে এটা ক্যাপিটাল গেইন হিসেবে পরিগণিত হবে। তারপর প্রপার্টি সেল, যদি আপনার নিজের নামে কৃষি অকৃষি কোনো সম্পদ, কোনো ফ্ল্যাট, কোনো প্লট আপনি সেল করেন, তাহলে এটা ক্যাপিটাল গেইন হিসেবে পরিগণিত হবে। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট কি, যেমন সঞ্চয়পত্র, তারপর সুদ, লভ্যাংশ, ডিভেঞ্চার, অন্য আদার সিকিউরিটি, মানে হচ্ছে যেটা আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কোনো বিনিয়োগ থেকে যদি আপনি লভ্যাংশ বা সুদ পান, তাহলে ওই ইনকামটা ফিনান্সিয়াল অ্যাসেট থেকে দেখাবেন। ডিপিএস এর লাভ, এফডিএ থেকে পাওয়া লাভ, ইন্স্যুরেন্স থেকে পাওয়া লভ্যাংশ, তারপর সঞ্চয়পত্র থেকে পাওয়া লভ্যাংশ ইত্যাদি। ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে হেডস অফ ইনকামগুলো আলোচনা করলাম, এগুলোর বাইরে যদি কোনো ইনকাম সোর্স থাকে, তাহলে ওগুলো দেখাতে হবে এখানে। যেমন কি, কেউ যদি কোনো সম্মানী পায়, কোনো ফি পায়, টেকনিক্যাল ফি পায়, তারপর নগদ কোনো টাকা পায়, লাইসেন্স, লটারি, লটারি জিতে যদি কেউ, তারপর আপনি কারো লাইসেন্স করে থাকেন, সেই লাইসেন্সের হিসাবে আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন, তারপর হচ্ছে উপরের নির্দিষ্ট যে হেডগুলো, এগুলোর বাইরে যদি কোনো ইনকাম থাকে, সেগুলো এখানে আসবে। এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, কোনো প্রতিষ্ঠানে যদি আপনার অংশীদারত্ব থাকে, সেখান থেকে যদি আপনি কোনো ইনকাম পান, অ্যাজ এ মেম্বার অফ অ্যান এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন থেকে যদি আপনি কোনো সদস্যপদ পেয়ে থাকেন, আর সেখান থেকে যদি কোনো ইনকাম থাকে, ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি আপনার কোনো সোর্স অফ ইনকাম থাকে, তাহলে ওটা এখানে দেখাবেন। ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, আপনার স্বামী বা স্ত্রী অথবা সন্তান, যাদের আয়কর রিটার্ন নট অ্যাসেসড সেপারেটলি, যাদের ফাইল আলাদাভাবে
সাবমিট করা হয় না, তাদের ইনকামটা আপনার ফাইলে দেখালে এটা সিলেক্ট করবেন। ভলিউন্টারি ডিসক্লোজার অফ ইনকাম, ভলিউন্টারি ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার সেকশন ফার্স্ট শিডিউল, এটা হচ্ছে আয়করের একটা শিডিউল। এই শিডিউলের অধীনে যদি ইচ্ছাকৃতভাবে কেউ কারো ইনকাম প্রকাশ করে তাহলে এটা সিলেক্ট করবেন, তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। এডিশনাল ইনফরমেশনে কি কি দেখাতে হবে, এখানে এসে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মেইন সোর্স অফ ইনকামের যে লোকেশন সেটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হলে নর্থ সিটি কর্পোরেশন মানে হচ্ছে আমার যে ইনকাম সোর্স, সেই ইনকাম সোর্সটা কোত্থেকে আসে, সেটা যদি কোনো অফিস থেকে হয়, কোনো সংস্থা থেকে হয়, সেই সংস্থার অফিস লোকেশন যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হয় এটা সিলেক্ট করব, দক্ষিণ সিটি হলে এটা, চট্টগ্রাম সিটি হলে চট্টগ্রাম সিটি, অন্য কোনো সিটি কর্পোরেশন যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, খুলনা বা এরকম যা আছে। আর যদি এর বাইরে অন্য কোনো এরিয়া হয়, জেলা হোক উপজেলা হোক, মানে সিটি কর্পোরেশনের বাইরে কোনো এরিয়া হলে এনি আদার এরিয়া সিলেক্ট করতে হবে। ওয়ার উন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার, যুদ্ধাহত গ্যাজেটেড মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে। তারপর গ্যাজেট নাম্বার দিতে হবে এখানে। পারসন উইথ ডিসএবিলিটি, প্রতিবন্ধী ব্যক্তি যদি হয় তাহলে প্রতিবন্ধী ব্যক্তির ঘর সিলেক্ট করতে হবে, রেফারেন্স নাম্বার দিতে হবে, রেফারেন্স নাম্বারটাকে দ্য ইস্যু নাম্বার অফ দ্য সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যে কর্তৃপক্ষ যে রেফারেন্স নাম্বারটা ইস্যু করে প্রতিবন্ধী ব্যক্তির নামে, ওই রেফারেন্স নাম্বারটা এখানে দিতে হবে, যেই ডেটে ইস্যু হয় সেই ডেটটা এখানে দিতে হবে। ক্লেইম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগ্যাল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসএবিলিটি, প্রতিবন্ধী ব্যক্তির লিগ্যাল আইনত অভিভাবক বা বাবা মা যদি হয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করতে হবে নেম অফ দ্য চাইল্ড, ওয়ান, ডিসএবিলিটি রেফারেন্স নাম্বার, ডেট। এই যে এখানে একাধিক যদি প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে। ট্যাক্স রিবেট, এখানে একটা বিষয় আমরা বলে রাখি যে প্রতিবন্ধী সন্তানের মা বাবা হলে বাবার ফাইলে যদি একজন প্রতিবন্ধীর বাবার ফাইলে যে সন্তানকে দেখানো হবে প্রতিবন্ধী হিসেবে, মায়ের ফাইলে ওই সন্তানকে প্রতিবন্ধী হিসেবে দেখানো যাবে না। আবার মায়ের ফাইলে যদি কোনো ডিজেবল পার্সনকে দেখানো হয়, বাবার ফাইলে তাকে দেখানো যাবে না। ট্যাক্স রিবেট, কর ছাড় বা কর রেয়াত, আমরা জানি যে নানান ধরনের ইনভেস্টমেন্টে, অর্থাৎ যেই অর্থ বছর আয়কর রিটার্ন আমরা সাবমিট করব, সেই অর্থ বছরে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে যেটার উপরে কর ছাড় পাওয়া যায়, এরকম কোনো কিছু থাকলে ইয়েস, না থাকলে নো। আইটি10B রিকোয়ারমেন্টস, এটা হলো ব্যক্তির অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস পেজ, এটার কিছু জিনিসপত্র এখানে সিলেক্ট করা লাগে। আইটি10B যেটা ব্যক্তির আয়কর রিটার্ন, গ্রস ওয়েলথ ওভার 50 লাখস, যদি কোনো ব্যক্তির মোট পরিসম্পদ 50 লাখ টাকার উপরে হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো। যদি কারো মোটর কার থাকে, যেমন মোটর সাইকেল বলি, 4 চাকার গাড়ি বলি, যে কোনো ধরনের যানবাহন যেটা মোটর চালিত, যন্ত্র চালিত, এরকম থাকলে ইয়েস, না থাকলে নো। অবশ্যই নিজের মালিকানাধীন হতে হবে। যদি কারো অফশোর প্রপার্টি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর হবে কোম্পানি, কোনো কোম্পানি যদি শেয়ার হোল্ডার ডিরেক্টরশিপ থাকে কারো তাহলে ইয়েস, না থাকলে নো। হ্যাভ এনি হাউস প্রপার্টি, select yes if you were the owner of a house property or made an advance or an investment for the purchase of any apartment or other house property, otherwise select no। কেউ যদি কোনো প্লট ফ্ল্যাট বা কোনো জমি কেনার জন্য অগ্রিম দিয়ে থাকেন বা কোনো চুক্তি করে থাকেন বা কিনে থাকেন পরিপূর্ণভাবে তাহলে ইয়েস, না হলে
না হলে নো, যদি ইয়েস হয় তাহলে স্কোয়ার ফিটে দেখাতে হবে কতটুকু সম্পদের পরিমাণ। সম্পদের পরিমাণ স্কোয়ার ফিট ছাড়া অন্য কোনো ইউনিটে দেখানো যাবে না। এগুলো সব কমপ্লিট করার পর এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। এই হলো আমাদের অ্যাসেসমেন্ট অংশ। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আমরা ধাপে ধাপে প্রতিটি মডিউলের আলোচনা উপস্থাপন করব, যেমন মডিউলগুলো কি কি: অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, রিটার্ন ভিউ। আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, ফেসবুক শেয়ার করে সাথে থাকলে আশা করি উপকৃত হবেন। এছাড়া আমাদের প্রিমিয়াম কোর্স আছে, চাইলে আপনারা আমাদের ওই কোর্স কিনতে পারেন। সব ধরনের আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন আমাদের প্রিমিয়াম কোর্স কিনলে।